কথায় আছে কোনো নেগেটিভ এনার্জিকে বা কোনো নেগেটিভ এন্টিটিকে কখনো চ্যালেঞ্জ করতে নেই। কেন এই কথাটা বলছি, কী কারণে এই কথাটা বলছি, আজকের এই ঘটনা শুনলেই তোমরা বুঝতে পারবে। একটা ফাঁকা জায়গায় গিয়ে আন্তাবড়ি যা ইচ্ছা বলে দেওয়া, একটা ওয়ার্ডও মুখ থেকে বার করা কতটা যে বিপজ্জনক হতে পারে আজকের এই ঘটনা শুনলেই তোমরা বুঝতে পারবে। আজকের এই ঘটনা তোমাদের ভাবাতে বাধ্য করবে এরকমও হয়, এরকম বিপদের মুখেও তোমরা পড়তে পারো। ঠিক সেই রকমই একটা ঘটনা নিয়ে আমি আজকে তোমাদের সবার সঙ্গে হাজির হয়েছি। এই ঘটনাটা শোনার পর তোমরা অনেক কিছুই জানতে পারবে। আর তোমরাও যদি এই রকম ঘটনা আমাদের এই পডকাস্টে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে, যেটার মাধ্যমে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো আর একদম কথা বাড়াবো না, আজকের এই একটা এক্সক্লুসিভ ঘটনাতে চলে যাই। নমস্কার মেঘবাবু। নমস্কার অমিত, কেমন আছো? এই তো চলে যাচ্ছে, লং টাইম আবার। হ্যাঁ, অনেকদিন পর। হ্যাঁ, যাই হোক, মাঝখানে শুনলাম তোমার নাকি বিয়ে হলো। হ্যাঁ হ্যাঁ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ওকে, তাহলে যেটা ঘটনা নিয়ে আলোচনা হলো, ঝাড়গ্রামে একটা ঘটনা ঘটেছিল, তাই তো? একটা লাশ ডিসকভার করার পরে সেখানে কিছু প্রবলেম হয়েছিল, সেটা নিয়ে আজকের ঘটনা। তাহলে কবে থেকে কিভাবে শুরু হয়েছিল তুমি একদম শুরু করো। একদম। তো এই ঘটনাটা মোটামুটি ওই 2015-2016 সালের ঘটনা। আর ঝাড়গ্রামেরই একটা ঘটনা। আর আমি এই ঘটনাটা জানতে পারি আমার একটা বন্ধুর থেকে, যে ঝাড়গ্রামেই থাকে। আর যে ঘটনাটা ঘটেছিল সেটা আবার তার বন্ধুর সাথে ঘটেছিল। তো আমি অবভিয়াসলি তার বন্ধুর থেকে কোনো কনসেন্ট নিইনি ঘটনাটা শেয়ার করার জন্য, কাজেই আমি নামগুলো বলতে পারবো না। ওকে। তো আমি মানে ঘটনা বলার জন্য আমি আমার বন্ধুর নাম রাহুল রেখে নিচ্ছি, আর যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম আমি প্রীতম ধরে নিচ্ছি। ওকে, ঠিক আছে। তো এরকম সময় তোমার ওই 2015-16 সাল। আর সেই সময় ধরে নাও আমরা সবাই, মানে আমি নিজেও ক্লাস 11-12 এরকম ইয়েতে পড়ি। আমার বন্ধুরাও ওরকমই ক্লাসে পড়তো। তো উঁচু ক্লাস, পড়াশোনার চাপ যেরকম হয় আর কি। কিন্তু ওদের একটা ব্যাপার ছিল, ওদের একটা মানে গ্যাং অফ বন্ধু ছিল আর কি, যাদের সাথে ও বিকেলবেলা খেলতে যেত, ঘোরাঘুরি করতো, আশেপাশে সবার পাড়ার এরকম বন্ধুরা। তো ওদের একটা খুব সুন্দর শিডিউল ছিল। শীতকালে ওরা কি করতো, যে স্কুল থেকে আসলাম, এসে নিয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে ওরা একেবারে টিউশনের ব্যাগ নিয়ে বেরিয়ে যেত খেলতে, ক্রিকেট খেলতো। তো ওরা চলে যেত মাঠে কিছুক্ষণ বসতো রোদের পিঠ দিয়ে, কিছুক্ষণ আড্ডা মেরে ওই 4টে থেকে 4:30 থেকে খেলা শুরু হতো। আর বুঝতেই পারছো শীতকাল মানে সন্ধ্যে তো জলদি নামবেই। তো মোটামুটি ওই 5:30-6টার মধ্যে খেলে ওখান থেকেই ওরা কিন্তু টিউশন চলে যেত। তো এরকম ওদের মানে এরকম প্রত্যেক দিনই এই সেম শিডিউলই চলতো উইন্টার সিজনে। তো এই ঘটনাটা যেটা আছে, সেই ঘটনাটা হচ্ছে যে একটা রবিবার। তো রবিবার এবারে সকালবেলা উঠেছে সবাই, সকালবেলা উঠে দেখছে যে ওয়েদারটা একটু গুমড়ে আছে। মানে দেখবো অনেক সময় শীতকালে একটু বৃষ্টি হয় মাঝে মধ্যে, কখনো কখনো। তো ওরকম সময় ওরা দেখছে সকাল থেকেই মানে এরকম একটু ফালতু টাইপের ওয়েদার, একটুখানি মেঘ করে আছে, অথচ বৃষ্টি হচ্ছে না, একটু গুমড়ে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, মেঘ করে আছে, মাঝে মধ্যে রোদ দেখা যাচ্ছে, এরকম। তো যাই হোক, ওরা সকাল থেকে যা রুটিন, ওরা পড়াশোনা করে দুপুরবেলা ওদের মধ্যে একটা ফোন কল হয় যে কিরে আজকে খেলতে যাবি তো নাকি, না আজকে যাওয়া হচ্ছে না। তো ম্যাক্সিমাম লোকই বলে যে না যাবো, কিন্তু কেউ বলে যে না আজকে আর যাবো না, কখন যাই না, কখন বৃষ্টি নেমে যাবে, তো ছাড় আজকে দিনটা বাদ দে। যেহেতু মেজরিটি অফ দ্য ভোট ছিল খেলা হবে এই ইয়েতে, তো ওরা বলে যে ঠিক আছে খেলতে যাওয়া যায়। তো বেশ ভালো কথা। তো মোটামুটি 2:30 নাগাদ লাঞ্চ ফাঞ্চ করে ওরা 3টের সময় মাঠে যায়।
এবারে মাঠটা কিরকম জায়গায় লোকেটেড, এই জায়গাটা একটু আমি বলে নিই। তো ওদের বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি উইদিন 1 কিলোমিটারের মধ্যে ওই মাঠটা পড়ে। তো কিরকম জানো তো, মানে যেরকম গ্রামের, দেখবে গ্রামের মাঝখান দিয়ে পিচ রাস্তা হলে কিরকম হয়, মানে গ্রামের অঞ্চল, তুমি যদি পিচ রাস্তা দিয়ে যাচ্ছ দেখবে দুধারে ক্ষেত বা দুধারে জঙ্গল, খুব সুন্দর হয় রাস্তাগুলো। তো ওরকমই একটা রাস্তা দিয়ে ওদেরকে সাইকেল চালিয়ে যেতে হতো। একটু যাওয়ার পর ডান দিকে, রাস্তার ডান হাতে একটা জঙ্গল টাইপের জায়গা, মানে খুব গভীর জঙ্গল তাও না, মানে বাঘ ভাল্লুকের ভয় আছে তাও না, মানে মোটামুটি একটা জঙ্গল টাইপের জায়গা। ওই পিচ রাস্তা দিয়ে ডান দিকে নেমে গেলে, জঙ্গলটার ভেতরে ঢুকলে, জঙ্গলটার ভেতরটার থেকে একটু পেরিয়েই হচ্ছে মাঠটা। আচ্ছা। তো ওরা ওইভাবে যেত, মানে মাঠটা যাওয়ার আরো অনেক রাস্তা আছে, কিন্তু ওদের এটা সুবিধে হতো, শর্টকাট হতো, তো ওরা ম্যাক্সিমাম টাইম ওই রাস্তা দিয়ে যেত। তো এবারে মাঠটার একদিকটা তুমি বুঝতে পারছো, একদিকটা হচ্ছে একটু জঙ্গল জঙ্গল টাইপের জায়গা, আর আরেকটা দিকটা যেটা মাঠটা আছে, মাঠটার ডান দিকটা হচ্ছে একটু ফাঁকা জায়গা, তারপর থেকে আবার লোক বসতি শুরু হচ্ছে, মানে বাড়ি ঘর, একটু ফাঁকা ফাঁকা একটু বাড়ি ঘর আছে, এরকম টাইপের একটা জায়গা। আর মেনলি এই যে ঘটনাটা যে বাড়িটাতে ঘটে, সেই বাড়িটা হচ্ছে মাঠের একদম সামনে, মানে বাঁ দিকে হচ্ছে মাঠটার জঙ্গল, ডান দিকে একদম মাঠটা পেরিয়েই হচ্ছে ফার্স্ট ওই বাড়িটা, তারপরে কিছুটা গ্যাপ ছেড়ে আবার লোক বসতি শুরু হচ্ছে, এরকম টাইপের, মানে একটা অড ওয়ান আউট আর কি ওই বাড়িটা, মানে হঠাৎ করে ওখানে একটা বাড়ি কনস্ট্রাক্ট হচ্ছে, এরকম টাইপের একটা বাড়ি। হ্যাঁ, আর এরকমও না যে বাড়িটা সেই মানে অনেক দিন পুরনো বা কিছু। বাড়িটার যেটা হিস্ট্রি সেটা হচ্ছে যে বাড়িটা মোটামুটি 1-1.5 বছরের পুরনো, আর বাড়িটা কনস্ট্রাক্ট হতে হতে থেমে গেছে। তো এটা কি কারণ সেটা আমার জানা নেই, অনেক কিছুই কারণ হতে পারে, অনেক সময় মিস্ত্রিদের পেমেন্ট বাকি থেকে যায় তো ওরা কাজ ছেড়ে দিয়ে চলে যায়, এরকম মানে কিছু কারণ হতে পারে। তো মোটামুটি ঘরটার একতলা একটা বাড়ি, জানলার খোপ দরজার খোপ সবই আছে, কিন্তু ওই প্লাস্টার নেই, ইট দেখা যাচ্ছে, হ্যাঁ এরকম 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 টাইপের একটা বাড়ি। আর যেহেতু আমার বন্ধুরা ওখানে খেলতে যেত, ওরা বাড়িটা হতেও দেখেছে, আবার যেদিনকে স্টপ হয়েছে সেদিনকেও দেখেছে। তো মানে এটা এরকম না যে অনেক বছর ধরে পুরোনো বাড়ি পড়ে আছে, এরকম ব্যাপার না। তো সেম ওই রবিবার দিন ওরা যায়, গিয়ে নিয়ে একটু বসে, তখনও বৃষ্টি ফৃষ্টি কিছু নেই, অথচ মেঘ হালকা আছে। তো ওরা বলে যে ঠিক আছে আজকে একটা কাজ করি, তাড়াতাড়ি খেলে তারপরে এখান থেকে টিউশনে চলে যাই, জানি না কখন আবার বৃষ্টি পড়বে। তো বেশ ভালো কথা। এবারে ওদের যে গ্রুপটা ছিল ওটাতে 10-12 জন, মানে ওরা খেলে, কিন্তু সেদিনকে মোটামুটি ওই 8-9 জন মতো এসছে, বাকিরা আসেনি। তো সেদিনকে খেলা শুরু হয়েছে। এবারে মাঠটা যে এরকম যে শুধু ওরাই খেলে সেরকমও ব্যাপার না, মাঠটা বেশ বড় মাঠ, আর অনেক গ্রুপ এসে এসে আলাদা আলাদা জায়গা ঘিরে ঘিরে খেলে, কেউ একটা অন্য জায়গায় ক্রিকেট খেলছে, আবার কখনো কখনো কেউ ওখানে রাউন্ড মারতে আসে মাঠে আর ইভিনিং ওয়াকের জন্য। এবারে হয়তো সেদিনকে মেঘ ছিল, বৃষ্টি পড়ার একটা সম্ভাবনা ছিল, ওই জন্য বলতে পারো, বা যাও বলতে পারো, মোটামুটি হালকা একটু লোক কম মাঠে, তবে লোক আছে, এরকম না যে নেই। তো খেলা শুরু হয়েছে, খেলছে খেলছে। তো ফার্স্ট যে টিম তারা ব্যাটিং করেছে, ব্যাটিং করার পর সেকেন্ড টিমের এবারে ব্যাটিং করার কথা। তো সেকেন্ড টিমের ব্যাটিং শুরু হয়েছে, এর মধ্যে কি হয়েছে, লাস্ট এরকম 2টো ওভার বাকি আছে, সেই সময় হালকা হালকা মানে টিপ 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 করে বৃষ্টি শুরু হয়েছে, এমন কিছু জোরে না, বৃষ্টি মোটামুটি শুরু হয়েছে। তো এবারে ওরা বলছে যে তাহলে কি থামিয়ে দেবো খেলাটা, বেকার বেকার বৃষ্টি চলে আসবে, কেউ ছাতা ফাতাও আনিনি, আবার এখান থেকে টিউশন যেতে হবে, ভিজে ভিজে যাবো, তখন একটা কেলেঙ্কারি কাণ্ড। তো এই যে প্রীতম ছেলেটি যার সাথে ঘটনাটা ঘটেছে, সে বলে যে না না, এখন তো বৃষ্টি এখনো শুরু হয়নি রে, এই ঠান্ডাকালের বৃষ্টি বেশিক্ষণ হয় না, দেখবি খেলতে খেলতে লাস্ট 2 ওভার বাকি আছে, এটা শেষ করে তারপরে যাবে, এরকম বল। বেশ ভালো কথা। এবারে খেলা চলছে, লাস্ট ওভারে যে ব্যাটিং করছিল সে একটা মানে একটা লং শট মেরেছে আর কি, যেটা কিনা গেছে প্রীতমের দিকে। এবারে ওটা সিক্সার ছিল, মানে তো ওটা ফিল্ডিং করার কোনো এরকম না যে মাঠ দিয়ে গড়িয়ে এসছে বা কিছু, তো সিক্সার ছিল, তো ওর উপর দিয়ে পার হয়ে গেছে, আর পার হয়ে একদম মাঠের এন্ডে চলে গেছে যেদিকে তোমার ওই বাড়িটা ছিল। এবারে যেহেতু প্রীতম ওইদিকে ফিল্ডিং করছে,
তো এবারে ওকে বলা হয়েছে যা তুই বলটা গিয়ে নিয়ে আয়। তো ও দৌড়েছে, আর বেশ অনেকটাই দূরে গেছে বলটা। তো দৌড়েছে, বলটা দেখা যাচ্ছে, এরকম না যে ঝোপঝাড়ায় ঢুকে গেছে বা কিছু। তো দৌড়ে গেছে, মানে ওই ওখানে বলটার ওখানে পৌঁছাবে ইতিমধ্যে মানে ম্যাক্সিমাম বৃষ্টি শুরু হয়েছে, মানে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। আর ও বলটাকে কুড়িয়ে সোজা ওই বাড়িটার মধ্যে ঢুকেছে। আহ বাড়িটা মানে বাড়িটার একটুখানি আমি মানে ইয়েটা দিয়ে রাখি যে বাড়িটা, হ্যাঁ, লেআউটটা কিরকম, মানে তোমাকে যেরকম বললাম একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, কনস্ট্রাকশন স্টপ হয়ে গেছে, জানলার ফুটো বা দরজার ফুটো সবই আছে, ইভেন ইলেকট্রিক্যাল লাইনও করা আছে ভেতরে, কিন্তু ইলেকট্রিসিটি নেই আর কি, মানে পুরো লাইন ফাইন করা আছে, কিছুই নেই ভেতরে। আর ইভেন ভেতরে তোমার ওই মানে কনস্ট্রাকশনের যে জিনিসপত্র থাকে না, মানে বালি হলো বা এই চিপস হলো বা এরকম সিমেন্টের বস্তা হলো, ওগুলো কিন্তু আছে ভেতরে। তো কিরকম বাড়িটা না, তুমি যদি প্রথমে এরকম সোজা ঢুকছো, ঢুকে নিয়ে একটা কাভার্ড বারান্দা, ওই বারান্দা হচ্ছে ফার্স্ট, বারান্দা থেকে হচ্ছে মেন এন্ট্রেন্সে ঢুকলে একটা ড্রয়িং রুমের মতো জায়গা। আর ড্রয়িং রুমটা যদি তুমি ছাড়িয়ে গেছো, বাঁ দিকে দুটো বেডরুম পরপর, আর ডান হাতে কিচেন আর ওয়াশরুম। আর আরেকটা ওয়াশরুম আছে যেটা কিনা ওই যে বাঁ হাতে যে দুটো রুম আছে ওই রুমের সাথে, ওর মধ্যে দিয়ে একটা রুমের সাথে অ্যাটাচ। তো ও না ঢুকে ওই বারান্দাতে দাঁড়িয়ে আছে আর দেখছে, মানে এত জোর বৃষ্টি শুরু হয়েছে সামনে পুরো সাদা হয়েছে এরকমটা। তো ও ভাবছে যে মানে কি করবো এবারে, কিছু করার নেই, হ্যাঁ এখানে যতক্ষণ না বৃষ্টি কমছে দাঁড়াতে হবে। তো ইতিমধ্যে ওর কাছে ফোন আছে একটা। তো দেখবে সেই আগেকার মানে ওই টাইমে সেই ওই চায়নার ফোন গুলো, সেই জিওনি ফোন গুলো বেরিয়েছিল, ওর কাছে ওরকম একটা জিওনি ফোন ছিল। তো তো ও দেখেছে ফোনে, তো দেখছে যে ওই যারা খেলতে এসেছিল তাদের মধ্যেই একজন কল করেছে। তো এবারে কল করে বলছে যে হ্যাঁ রে প্রীতম, তুই কোথায়, তো দেখতে পাচ্ছি না। তো বলছে যে আরে ভাই আমি ঘরটার এখানে দাঁড়িয়েছি, নাহলে তো বৃষ্টিতে ভিজে যাবো। তো বলছে তাহলে আমরা কি করবো, আমরা অলরেডি ওখান থেকে সাইকেল নিয়ে জঙ্গলটার ভেতরে গেছি। এবার জঙ্গলে যেহেতু একটু গাছ গাছালি আছে, যাও হলেও একটুখানি বৃষ্টিটা তো আটকাবে, তো ওই জন্য ওরা জঙ্গলের দিকে চলে গেছে। তো বলছে তাহলে আমরা কি করবো বল, তোর সাইকেলটা তো পড়ে আছে, আর তোর সাইকেলের ক্যারিয়ারে তোর টিউশনের ব্যাগটাও আছে, তো কি করবো। তো ও তখন বলে যে দেখ আমি তো অত দূর এখন যেতে গেলে তো আমি পুরো মানে একদম চুপচুপে হয়ে ভিজে যাব, আমি কিছুই করতে পারবো না। তোরা এক কাজ কর, আমার সাইকেলটা লক আছে, তোরা ওখান থেকে বেরিয়ে যা। হ্যাঁ, আমি একটু বৃষ্টিটা কমলে তারপরে আমি আসছি, কোনো চিন্তা নেই। তো ওরা বলে যে ঠিক আছে, বেরিয়ে গেছে। তো ফোনটা কেটে রেখে দেয়। এবারে ধীরে ধীরে এমনিতেই শীতকালের তার মধ্যে মেঘ করেছে, মানে মোটামুটি বেশ ভালো অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টিটা ছাড়ার নাম নেই। আর ও ওই বারান্দায় দাঁড়িয়ে আছে যে একটু বৃষ্টিটা কমবে আমি দৌড়ে যাব, সাইকেলটা নেবো আর পালাবো এখান থেকে, আজকে হয়তো আর টিউশন যাওয়া হবে না, খাতা বই সব ভিজে গেছে, তা আমি বাড়ি চলে যাবো, এরকম ভাবে ও ওই বারান্দাটায় মানে এরকম দাঁড়িয়ে আছে। তো দেখছে বৃষ্টি কমছে না, তো ভাবছে কি করি। তো ফোন থেকে নিজের গার্লফ্রেন্ডকে কল করে, এবারে কল করে ও কি করেছে, মানে ফোনটা এরকম কানে লাগিয়ে আহ বাড়িটার ভেতরে মানে ঢুকেছে। হ্যাঁ, তো ঢুকে যেরকম তোমার বললাম একটা ডাইনিং স্পেস, সরি একটা ড্রয়িং স্পেস ছিল, তো ওখানে দাঁড়িয়ে ও গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আর ও গার্লফ্রেন্ডকে ও বলছে যে দেখ আমি খেলতে এসেছিলাম, এখানে হয়ে গেছে, আমি এই বাড়িটাতে এখন আছি। এবারে যেহেতু মানে সবই পাড়ারই, মানে ইভেন ওর গার্লফ্রেন্ডও পাড়ারই মেয়ে, তো ও চেনে, মানে ও যখন বলেছে যে এই বাড়িটাতে আছে, তো ও বুঝতে পেরেছে যে হ্যাঁ আচ্ছা এই বাড়িটাতে আছে। তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই কি করবি, হ্যান ত্যান ওদের কথা হচ্ছে। আর ও কথা বলতে বলতে পাইচারি করছে। আচ্ছা, পাইচারি করতে করতে ও ডাইনিং স্পেস ছাড়িয়ে বাঁ দিকের যে দুটো বেডরুম ছিল, ওই বেডরুমের যে ফার্স্ট বেডরুমটা, ওই বেডরুমে ও ঢুকেছে, এরকম নর্মালি কথা বলতে বলতে ঢুকেছে। এবারে ওই বেডরুমে এই যেরকম হয় আর কি, একটা জানলা আর এরকম নর্মাল, মানে বিশাল বড় বেডরুম না, মোটামুটি একটা সাইজের বেডরুম। ও ঢুকেছে, ঢুকে নিয়েই যেটা ও প্রথমে মানে করেছে যে হালকা মানে একটু গন্ধ টাইপের হালকা বেরাচ্ছে। হ্যাঁ, তো স্বাভাবিক ব্যাপার, এতদিন ধরে বাড়িটা মানে পড়ে আছে, অনেক কিছুই থাকতে পারে, কোনো ইঁদুর মরে থাকতে পারে, বেড়াল মরে থাকতে পারে, তো ও অতটা খেয়া মানে অত বেশি গা করেনি ওটাতে।
আর যেটা আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে ও ঢোকার সাথে সাথে কিছুতে একটা হোঁচট খায়। তো হোঁচটটা খেয়েছে, তো এবারে হোঁচটটা খেয়েও কি করে, তো ওর গার্লফ্রেন্ডের মানে ওর কান থেকে ফোনটা নামিয়ে ওই যে স্ক্রিনের যে লাইটটা আছে ওটা দিয়ে ও দেখছে মাটিতে, তো দেখছে যে ওই দেখবে তোমার ওই টুল থাকে না যেগুলোতে চেপে ইলেকট্রিশিয়ানরা কাজ করে কাঠের, মানে দেখবে এরকম দুটো সিঁড়ি থাকে, তার উপরে একটা প্ল্যাটফর্ম, ওখানে চেপে ওরা উঁচু মানে খুব উঁচু হয় টুলগুলো আর কি। তো ওরকম একটা টুল পড়ে আছে। তো ও কি করে, ও ওটা হাত দিয়ে সরিয়ে আবার নিজের কথা বলতে বলতে ও রুমে পায়চারি করছে বেশ ভালো কথা। আর এইদিকে বৃষ্টিও মানে মানে মুষলধার বৃষ্টি চলেই যাচ্ছে। তো কথা বলতে বলতে ও একটু সেন্টার মানে রুমের যে সেন্টারটা ওই সেন্টারের দিকে একটু এসছে। তো যখন এসছে না, তো আচ্ছা এইটা আরেকটা জিনিস বলে রাখা ভালো, যার কথা বলছি প্রীতম, সে খুব শর্ট হাইটেড একটা ছেলে, মানে ওই 5'2", 5'3" এরকম হাইট। হ্যাঁ, তো ও যখন এসছে ওখানে, ওর না মানে মাথায় জাস্ট চুলে মনে হচ্ছে যেন কেউ আলতো করে ছোঁয়া লেগেছে কিছুর একটা চুলটাতে। তো এবারে ও ফার্স্টে ভেবেছে যে হতে পারে কোনো চামচিকা বা কোনো কিছু, হয়তো জানি না কি আন্ডার কনস্ট্রাকশন বাড়ি কি না কি ঝুলছে উপর থেকে কিছু ব্যাপার না। তো মোটামুটি ওর ওরকম চুলে গেছে, ও হাত দিয়ে এরকম সরিয়ে আবার ওখানে ঘুরতে ঘুরতে সেম আবার কি হয়, সেকেন্ড বার কি হয় যে ও আবার ওই সেম স্পটে দাঁড়ায়, ওর মাথাতে একটা কিছু ছোঁয়ে, আবার দ্বিতীয়বারও ছোঁয়ে, মানে বুঝতে পারছো, মানে একবার ছুঁয়ে গেল আবার ওই দিক থেকে এসে আবার ছুঁয়ে বেরো এরকম। হ্যাঁ, তখন ওর একটু সন্দেহ হয়েছে যে এটা কি, হ্যাঁ মানে কি ঝুলছে কি জানি কি, একবার আমি ফোনটা রেখে একবার ভালো করে দেখি, মানে এতটাই অন্ধকার ভেতরে কিছু দেখা যাচ্ছে না। আর মানে এটা তো নিশ্চয়ই তুমি জানবে যে মানে ওই দিককার যে কোনো দিকে মানে কারেন্ট যাবেই বৃষ্টি হলো, তো কারেন্ট চলে গেছে। আর লোক বসতি যেটা আমি বললাম ওটা একটু মানে দূরে, তো ওখানে যাদের যাদের ঘরে ইনভার্টার বা কোনো ব্যাটারি কানেকশন আছে ওই কটা ঘরে এরকম ছোট ছোট লাইট জ্বলছে ওরকম ভাবে, মানে ভেতরে ও যে ঘরটাতে আছে ওর ভেতরে দেখতে পাওয়া মানে অসম্ভব ব্যাপার। তো ওরকম ভাবে ও কি করেছে, ও নিজের গার্লফ্রেন্ডকে বলছে তুই দাঁড়া, তুই 5 মিনিট একটু রাখতো, আমি তোকে 5 মিনিট পর কল করছি। তো রেখে নিয়ে ও নিজের ফোনের লাইটটা জ্বালিয়েছে, মানে যে ফোনের যে ফ্ল্যাশ থাকে ওই ফ্ল্যাশটা জ্বালিয়ে ও যেটা দেখে, এখান থেকেই অ্যাকচুয়ালি ঘটনার সূত্রপাত। ও দেখ ও দেখছে যে দুটো পা, ঠিক আছে, দুটো পা এরকম ঝুলছে। আর ও তখনই বুঝতে পারে যে ওই পাটাই ওর মাথায় অ্যাকচুয়ালি লাগছিল এতক্ষণ ধরে। আর ওই যে জিনিসটা যেটা আছে না সেটা দুলছে, যার জন্য ওকে একবার এমনি ভাবে ছুঁয়ে গেল আবার ওই দিক থেকে এসে ছুঁয়ে গেল, মানে ওটা দুলছে, ব্যাপারটা হাওয়া দিচ্ছে, দুলছে। হ্যাঁ, ও যখন আরো উপরে তাক করে লাইটটা, তখন দেখছে যে একজন মহিলা, গায়ের রং খুবই কালো, একটা লাল রঙের শাড়ি পরে আছে। হ্যাঁ, ওই শাড়িটা অর্ধেকটা খোলা, মানে বলতে গেলে অর্ধেকটাকে মানে বলতে গেলে পুরোটাই প্রায় খোলা, মানে যিনি ওখানে আছেন আর কি উনি জাস্ট মানে ভেতরের যে সায়া থাকে আর ব্লাউজ থাকে সেটা পরে আছে, আর ওই শাড়ি দিয়ে নিজেকে ফাঁস লাগিয়েছে ওখানে। আচ্ছা, তো ও যখন দেখে ওই মানে মুখটা মানে মারাত্মক বিকট হয়েছিল সেই সময়, মানে এরকম পুরো চোখ ফোক বড় হয়ে ঠিকরে বেরিয়েছিল চোখ। হ্যাঁ, মুখটা হাঁ করে খোলা ছিল। তো মোটামুটি ও মানে মারাত্মক ভয় পায়। আর ভয় পেয়ে ও জাস্ট ওখানে জাস্ট একটাই কথা বলেছে, চল পালা এখান থেকে। হ্যাঁ, এরকম ভাবে বলে ও সোজা বেরিয়ে একদম মানে পিছন দিকে যে আউটলেটটা আছে বাড়ির পেছন দিক দিয়ে দৌড়ায়, কেননা ও জানে যে পেছন দিকে আমি দৌড়ালে আমি একটা লোক বসতি আছে ওখানে পাবো কাউকে না কাউকে। তো ও ওখানে দৌড়ে পালিয়েছে। ওই যে যেখান থেকে ওই লোকালয়টা শুরু হয় ওখানে সামনে একটা দোকান, মুদি দোকান টাইপের ছিল, যেখানে কারেন্ট নেই, ওরাও মানে ওরকম এমার্জেন্সি লাইট জ্বালিয়ে বসেছিল। তো ওখানে গিয়ে না, ও ওখানে যায়, গিয়ে জাস্ট ওই বাড়িটার দিকে দেখিয়ে ও অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। তো
ওই যে মানে মুদিওয়ালার দোকানের যে লোকটা, ও ভাবে যে ভাই কি কি হলো ব্যাপারটা, কিছু বুঝতে পারলাম না। ও নিজে একটু ভয় পেয়ে যায়। তো ও ফোন করে আশেপাশের এক দুজন লোককে ডাকে। ওরা ছাতা টাতা নিয়ে আসে যে কি ব্যাপার কি ব্যাপার। তো বলছে দেখো না, এই ছেলেটা ওখান থেকে দৌড়ে এসে আর এখানে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তো বলছে ঠিক আছে, তুমি আগে একে মানে দোকানে তো ঢোকাও, হ্যাঁ, তারপরে দেখছি, ওর জ্ঞানটা আসুক তারপরে ওকে জিজ্ঞেস করছি। দোকানে ঢুকিয়েছে। দোকানে ঢুকিয়ে ওর গালে থাপ্পড় থাপ্পড় মেরে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করেছে। মানে মোটামুটি কিছু কিছু মিনিট ধরে ওর জ্ঞান ফেরেনি। তারপরে যখন ফিরেছে, তো ফেরার পর যখন উঠেছে, উঠে গিয়ে ও শুধু মানে মানে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ও প্রচন্ড ভয় পেয়েছে। আর ও বারবার ওই বাড়িটার দিকে ইশারা করছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এর মধ্যে কি হয়েছে ওর মনে আছে, ও সেই কথা বলছিল ওর গার্লফ্রেন্ডের সাথে, বলছিল 5 মিনিট পর ফোন করব। তো ওর গার্লফ্রেন্ড যখন দেখছে যে ভাই এতক্ষণ হয়ে গেছে ফোন করছে না, হ্যাঁ, তো ওর ফোনে ও রিং ব্যাক করেছে ওর গার্লফ্রেন্ড। তো যখন রিং ব্যাক করেছে তখন ওর এমনই অবস্থা যে ও ফোনটা বার করতে পারছে না, ঠক ঠক করে কাঁপছে। তো একজন যে ছিলেন ওখানে, একজন ওখানে উপস্থিত ছিলেন, তো উনি বলেছেন যে আমি তোমার ফোনটা তুলবো, হ্যাঁ বা না কিছুই বলে না। তো ও ফোনটা পকেট থেকে বার করে তুলে নিয়ে ওর গার্লফ্রেন্ড ওর থেকে বলছে, হ্যাঁ রে, কি হয়েছে, তুই বললি 5 মিনিট পর ফোন করবি, বৃষ্টি কি কমে গেছে, তুই কি মানে বাড়ি যাচ্ছিস নাকি, মানে বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলি? তখন বলছে যে না আমি এরকম বলছি। তো ওরা না ওর গার্লফ্রেন্ডকে এরকম কিছু বলেনি যে কি হয়েছে, কারণ ওরা নিজেই তো জানে না। ও জাস্ট বলেছে যে ওর হয়তো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি প্লিজ ওর ঘরে খবর দাও, ঘরের থেকে লোক পাঠাতে বলে, এইখানে আমরা আছি, ঠিক ওই মাঠটার সাইডে একটা দোকানে আমরা আছি। তো ওর গার্লফ্রেন্ড পুরো একদম মানে ব্যস্ত হয়ে গিয়ে ওর বাড়িতে বাবা মাকে ফোন করে জানায় যে এরকম এরকম ব্যাপার, ওর হয়তো একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর বাবা মা, ওর বাবা আর ওর পাড়ার কোনো কাকু আসে ওকে নিতে। তো তখনও ছেলে ওরকম ভাবে ট্রমাটাইজড হয়ে বসে আছে। তো এসে নিয়ে যখন জিজ্ঞেস করে তখন ওরা বলে যে আমরা কিছুই জানি না, ও এখানে এসে অজ্ঞান হয়ে গেছিল, আপনি দেখুন ওকে কি বলতে চাইছেন বুঝতে পারছি না। তো ওর বাবা ওকে অনেক জিজ্ঞেস করে কি ব্যাপার কি ব্যাপার। ও শুধু মানে চুপচাপ হাঁ করে বসে আছে আর মাঝে মধ্যে ওই বাড়িটার দিকে তাকিয়ে জোরে জোরে হাঁপাচ্ছে। তো বলছে যে ও বারবার ওই বাড়িটার দিকে দেখাচ্ছিল, আমরা ঠিক জানি না কি ব্যাপার। তো বলছে ঠিক আছে, আপনি আগে ওকে ঘরে নিয়ে যান, আমরা দেখছি কি ব্যাপার না ব্যাপার। তো ওর বাবা আর ওর কাকা যে এসেছিল, মানে এই সময় বৃষ্টিটা হালকা ধরেছে আর কি, এরকম না যে কমে গেছে, ধরেছে। তো ওর বাবা আর ওকে ওর ছেলেকে নিয়ে আর ওই কাকুটা রিক্সায় এসেছিল, রিক্সায় করে কোনো রকমে চলে গেছে। আর যে কাকুটা ছিল সে ওর আবার সাইকেলটা সাইকেলটা নিয়ে ওখান থেকে ওরা বাড়ি চলে গেছে। এবারে এরা কি করেছে, এরা গিয়ে টর্চ ফর্চ নিয়ে ওই বাড়িটায় ঢুকেছে। ঢুকে গিয়ে দেখছে কিছু নেই। যে ফার্স্ট রুমটা আছে ওটাতে ঢুকে দেখছে যে এরকম একটা লাশ ঝুলছে। তো সবাই অবভিয়াসলি মানে 3-4 জন ছিল, তো ওই জন্য ওরা ওখান থেকেই পুলিশকে ফোন করে, পুলিশ এসে যাই হোক লাশটা নামিয়ে ঠামিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে মানে মানে প্রথম পার্টটা আর কি। আচ্ছা। এবারে এ তো ঘরে এসছে, হ্যাঁ, এবারে ঘরে যখন এসছে ওর বাবা আবার ওকে ঘরে পৌঁছে আবার ওই দোকানটার ওখানে ফিরে আসে জানার জন্য যে অ্যাকচুয়ালি কি হয়েছিল, আপনারা কি কিছু পেয়েছেন। তো যখন পেয়েছে তখন ওর বাবাকে বলে যে হ্যাঁ ওখানে অ্যাকচুয়ালি একটা মহিলার লাশ ছিল, আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি কে, কিন্তু পুলিশ এসে মানে লাশটা নিয়ে গেছে ওখান থেকে। তো ওর বাবা একটুখানি চিন্তিত হয়, বাড়ি যায়, বাড়ি এসে দেখে যে ছেলে ওরকমই বসে আছে, ছেলের গায়ে মানে খুব জ্বর এসছে। ওকে মাথা ঠাথা মুছিয়ে নতুন মানে ভালো জামা কাপড়, শুকনো জামা কাপড় পরিয়ে বসিয়েছে। এবারে বসে নিয়ে এবার ও মা একটু মানে চিন্তিত ছিল। তো ওর মাকে বলেছে ঠিক আছে, ও একটু ট্রমা পেয়েছে, হয়তো কিছুক্ষণ পর দেখবে কথা বলতে শুরু। তো এবারে ওরা নিজেদের মতো ওকে নিজের রুমে বসিয়ে ওরা নিজেদের মতো কাজ করছে। ওর মা কোনো যাবতীয় কাজ করছে, ওর বাবা কিছু একটা করছে। এমন সময় ওর মা ওকে চা দেওয়ার জন্য ঘরে ঢোকে। ঘরে ঢোকার সাথে সাথে দেখছে ছেলে এরকম ভাবে খাটের উপরে বসে আছে আর আগে পিছু হয়ে দুলছে।
আর দুলতে দুলতে কি একটা যেন বিড়বিড় করছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, আর প্রচন্ড মানে ফ্যাস ফ্যাসে টাইপের আওয়াজ, হ্যাঁ, গলার। তো ওর মা জিজ্ঞেস করে, হ্যাঁ রে বাবু কি হয়েছে? তোর জন্য চা নিয়ে এলাম, দেখ চাটা খা, একটু ভাল লাগবে, বিস্কুট ভিজেছিস তো, একটু চাটা খা, ভাল লাগবে। তো ও ওর মায়ের দিকে তাকায়, আর ওর মা ওখানে মানে কি বলবো, মানে কাঠের মতো দাঁড়িয়ে যায়। বলছে যে যা ওর মা বলেছে যে চাউনি একদমই ভালো না ছেলে, অদ্ভুত টাইপের একটা হিংস্র টাইপের একটা চাউনি। ওর মায়ের দিকে তাকালো আর তাকে শুধু একটা কথা বললো, জল, ব্যাস এইটুকু কথাটা বললো। ওর মা বললো যে ভয় পেয়েছে, ওর বাবাকে ডেকেছে, বলছে দেখো না ও কিরকম করছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। তো ওর বাবা বলছে কি হয়েছে, জল খাবি? কোনো উত্তর নেই। তো বলছে ঠিক আছে, তুমি ওকে একটু জল এনে দাও। জল দিয়েছে, জল এক ঢোক খেয়েছে, খেয়ে নিয়ে ওই বিছানার মধ্যে হড়হড় করে বমি করেছে। বমির সাথে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে। এবারে যখন এটা হয়েছে তখন মানে ওরা ভেবেছে যে কি জানি কি হলো, মানে ভেতরে কোনো না কোনো প্রবলেম হয়েছে যার জন্য রক্তটা বেরাচ্ছে। তো ওর বাবাকে বলে যে ওকে ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে, আর তুমি দেখো ওর গলাতেও কি যে বিড়বিড় করছে, ওর গলার আওয়াজটাও কিন্তু আমার ঠিক লাগছে না, আমার মনে হয় ওর গলায় কিছু প্রবলেম হয়েছে, তুমি এখনই দেখো ডাক্তার কিছু অ্যাভেলেবেল আছে কিনা। তো এবারে সেই বৃষ্টির রাতে, হ্যাঁ, কোথায় ডাক্তার কোথায় তো ওর বাবা বলেছে যে আজকের রাতটা দাঁড়িয়ে যাও, আজকের রাতটার পর আমি ওকে সকালবেলাই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওকে দেখাবো ডাক্তার। ছেলে ওরকমই বসে আছে, হ্যাঁ, আর কি করছে জানো তো, এরকম ওই যে যেখানে বমিটা করেছে ওখানে ওটা মানে ওটা হাত দিয়ে দিয়ে এরকম ভাবে নিচ্ছে আর গায়ে মারছে মুখে, ঠিক আছে। তো অবভিয়াসলি এবারে এটা তো একটা মানে নর্মাল বিহেভিয়ার নয়, গলা খারাপ হলেও এরকম ভাবে তো কেউ করবে না কিছু। হ্যাঁ, তো ওকে বলে যে তুই ছাড় সর কি করছিস। হ্যাঁ, ওর বাবা ওকে টানতে গেছে, ওর বাবাকে এমন ঝাটকা মেরেছে যে ওর বাবা মানে মানে একটা অবভিয়াসলি একটা বুঝতেই পারছি, আমি তো বললাম শর্ট হাইট ছেলে, কতই বা শক্তি হবে গায়ে। হ্যাঁ, মানে এমন ধাক্কা মেরেছে যে ওর বাবা মানে গিয়ে ছিটকে সাইডে পড়েছে। তো তখন ওর মা তখনই ঠাকুরের নাম জপতে শুরু করেছে, বলছে আমার এটা এমনি কিছু মনে হচ্ছে না, এটা অন্য কিছু, কিন্তু তাও আমি ওকে একবার একবার ডাক্তার দেখাতে চাই, আর ওকে দেখো কিছু ব্যবস্থা করো, কাউকে একটু ডাকো পাড়াতে। তো ওকে কোনো রকমে পাড়ার থেকে ওর বাবা যে কাকুটা ওকে আনতে গেছিল ওকে ডেকেছে, বলছে দেখ না এরকম করছে, বিহেভিয়ার করছে, তুই একটু আয়, আমরা একটুখানি ভয়ে আছি। তো ওর কাকু এসছে, এসে নিয়ে কোনো রকমে ওরা দুজনে ধরে ওর জামা কাপড় চেঞ্জ করিয়ে, আর ছেলের কোনো লজ্জা ফজ্জা কিচ্ছু নেই, ওর যে জামা কাপড় চেঞ্জ করাচ্ছে একটা এত বড় ছেলে, ওর কোনো লজ্জা নেই, ও জাস্ট এরকম দাঁড়িয়ে আছে। ওর জামা কাপড় চেঞ্জ করিয়ে বিছানার চাদর পাল্টে ওকে অন্য জায়গায় গিয়ে বসানো হলো। এবারে রাতটা তো কাটাতে হবে, রাত তুমি কাটাবে কি করে? এবার ওর মা বলেছে যে ঠিক আছে, কাজ করছি আজকে আমরা দুজনেই ওর সাথে শোবো, খাটে আমি আর ও শুচ্ছি, তুমি মাটিটাতে বিছানা করে শো। বলছে বেশ ভালো কথা। শুয়েছে রাত্রিবেলা, খাবার দাবার কিচ্ছু খায়নি, ওকে খাবার দিয়েছে, কিচ্ছু খায়নি, রাত্রিবেলা শুয়েছে। এবারে দুজনেরই একটুখানি স্ট্রেস গেছে বাবা আর মায়ের, কখন ঘুম লেগে গেছে, আর ও কিন্তু শুয়ে আছে, হ্যাঁ ও ঘুমায়নি কিন্তু শুয়ে আছে, এবারে কখন চোখ লেগে গেছে বুঝতে পারেনি। তো দেখছে মানে মানে ওদের ডাইনিং থেকে খুব মানে একটা অদ্ভুত টাইপের একটা আওয়াজ আসছে, মানে এরকম কাটার 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 করে একটা অদ্ভুত একটা আওয়াজ আসছে। হ্যাঁ, তো বলছে যে কি, ওর বা হঠাৎ করে ঘুম ভেঙেছে, বলছে দেখো না ডাইনিং থেকে কিরকম একটা আওয়াজ আসছে। সঙ্গে সঙ্গে পাশে ঘুরে দেখে ছেলে নেই। তোর বাবা বলে যে ও কোথায় গেল? তো বলছে যে আমি জানি না কোথায় গেছে, তুমি একবার দেখো। তো ওরা লাইট জ্বালিয়েছে, ঘরের লাইট জ্বালিয়ে যখন বাথরুম ডাইনিং এ গেছে, ডাইনিং এ গিয়ে দেখছে ডাইনিং এর এক কোনায় ফ্রিজটার দরজাটা খোলা। কিন্তু কেউ কিন্তু ওখানে নেই, ফ্রিজটার জাস্ট দরজাটা খোলা, ফ্রিজের ভেতরে যে লাইটটা থাকে শুধু লাইটটা পড়ছে। ওরা যখন সামনে যায়, গিয়ে দেখে যে ফ্রিজের যে তোমার যে চিলার ট্রেটা থাকে না, ওই চিলার ট্রেতে ওরা কাঁচা মাছ রেখেছিল। ওই মাছ ওই ছেলেটা নিয়ে আর খাচ্ছে, আর
খাচ্ছে তো খাচ্ছে, সে তো ঠিক আছে। ওই যে মাছের যে কাঁটাগুলো না, কাঁটাগুলো ওর যে মুখে বিঁধছে, ওটার থেকে কন্টিনিউয়াসলি মুখ থেকে রক্ত পড়ছে, আর ওর কোনো তাতে কোনো ইয়ে নেই। ওইটা দেখে মানে ওর মা, মানে কি বলবো, মানে ওর মা দৌড়ে যায়, বলে যে এটা আমার একদম মানে ঠিক লাগছে না। ও দৌড়ে যায়, গিয়ে নিয়ে ওদের ঠাকুর ঘরে একটা বজরংবলীর ফটো থাকে, ফটোটা নিয়ে এসে ওর সামনে এরকম ভাবে মানে রেখে দেয়, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ছেলের চিৎকার শুরু। আর চিৎকার কিরকম জানো তো, মানে একদম মনে হচ্ছে কি গলা থেকে মানে আওয়াজ বেরাচ্ছে না, আর এরকম টাইপের চিৎকার, মানে একদম গলা থেকে আওয়াজ বেরাচ্ছে না কিন্তু কেউ আওয়াজ বার করতে চাইছে, ওরকম টাইপের চিৎকার, আর মুখ থেকে কন্টিনিউয়াসলি ওরকম রক্ত পড়ে। তো কিচ্ছু মানে কোনো রকমে সেই রাতটা ওরা কি করে, ওই ছেলেটার দুটো হাত আর দুটো পা বেঁধে দেয়। কিছু করার নেই, কেননা কোথায় চলে যাবে, কি করে দেবে, কোনো ঠিক নেই। বেঁধে দিয়ে ওরা ওখানে ছেলেটাকে বসিয়ে আর দাঁড়িয়ে, মানে ওরা ওরা নিজেও বসে থাকে আর ছেলেটাকেও বস করিয়ে রাখে। সকাল হয়েছে কিনা ওর বাবা আগে আগে একটা ডাক্তার ডাকে। সে ডাক্তার এসে ওকে চেক করবে কি, ডাক্তারকে এমন মানে ভয় পাইয়েছে, মানে ও ডাক্তারের দিকে দেখছে, যখনই ডাক্তারটা আসছে ওকে কামড়াতে যাচ্ছে, এরকম টাইপের একটা ব্যাপার। হ্যাঁ, মানে এমন ভয় পাইছে যে ডাক্তার আর দেখতে পায়নি, বলছে আমার দ্বারা সম্ভব না, আপনারা এটা এটা ডাক্তারিতে এটা ইয়ে করা সম্ভব না, আপনারা অন্য দেখুন, আপনারা পুরোহিত টুরোহিত ডাকুন। এবারে পুরোহিত ডাকো বললেই তো মানে ডাকা যায় না, এবারে কি করবে, তো ওর মা, এবার যতই হোক মা তো, রাত্রিবেলা থেকে হাত পা বাঁধা আছে, তো বলছে যে দেখো না একটু হাত পাটা খোলো, আমার মনে হয় একটু শান্ত হয়েছে। ঠিক আছে, হাত পাটা খুলে ওকে আস্তে আস্তে ধরে 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 নিয়ে যায়, নিয়ে গিয়ে ওর রুমটাতে গিয়ে ওকে বন্ধ করে দেয়। হ্যাঁ, বন্ধ করে ওর বাবা আর ওর মা রুমের বাইরে কথা বলছে যে তাহলে এবারে কি করতে করতে ও বলে যে ওর মা বলে যে দেখো পাড়ার যে মন্দির আছে ওখানে যে পুরোহিত মশাই আছেন, ওনাকে একটু ডাকো না, দেখো না উনি যদি কিছু বলতে পারেন। সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ, ওকে ডাকবি না, ওকে কেন ডাকবি, ওকে ডাকবি না। হ্যাঁ, তো ও বলছে যে না তুমি যাই হোক না কেন ডাকো। এবার যেহেতু দরজাটা বাইরে থেকে বন্ধ, ও খুলতে পারছে না, ও দরজায় মারা শুরু করেছে, মেরে যখন দেখছে কিছু করতে পারছে না, আঁচড়াতে শুরু করেছে দরজাতে, একদম পুরো একদম মানে সেই নখের আঁচড় যেরকম হয় ওরকম ভাবে আঁচড়াতে শুরু করেছে। সে মানে অনেক বিভৎস ব্যাপার। ওর মা বলেছে যে তুমি যাচ্ছ, আমিও বাড়িতে থাকবো না, আমি পাশের বাড়িতে গিয়ে বসছি, তুমি গিয়ে আসো তারপর আমি বাড়িতে ঢুকবো, ও এখানে বন্ধ থাক। গেছে, গিয়ে নিয়ে পুরোহিত মশাইকে ডেকে এনেছে, ঠিক আছে। এবারে পুরোহিত মশাই এসেছেন, এবার উনি তো একটা মানে নর্মাল পুরোহিত, এবারে ওনার মানে সেরকম জাস্ট উনি পুজো টুজো করেন, ঠাকুর ভক্তি করেন এরকম। তো উনি বলছে যে কি হয়েছে, তো বলছে যে এরকম এরকম ব্যাপার। তো বলছে ঠিক আছে আমি একবার দেখি কি কি ব্যাপার না ব্যাপার। যখন রুমটা খুলেছে, দেখছে যে ছেলে খাটের কোনায় মাটিতে দুটো হাঁটুর মাঝখানে মুখ ঢুকিয়ে বসে আছে, আর ওর যে হাতগুলোর যে নখগুলো আছে, নখগুলো থেকে মানে প্রফিউজলি ব্লিডিং হয়ে যাচ্ছে। আর যখন ওরা দরজাটা পেছনটা দেখে, দেখছে যে ও মানে ইয়ে করে করে স্ক্র্যাচ করে করে পুরো কাঠের যে চোঁচগুলো থাকে না, ওগুলো পুরো তুলে দিয়ে পুরো ওর হাতে গেঁথে আছে, আর ও পুরো এরকম ভাবে বসে আছে। তো ও গিয়ে বলে যে ঠিক আছে আমি দেখছি। বলছে কি হয়েছে প্রীতম, কি হয়েছে, এরকম ওকে জিজ্ঞেস করে। ও সঙ্গে সঙ্গে ওই ফ্যাসফ্যাসে গলাতে বলে আমার কাছে আসবি না, তুই আসলে কিন্তু তোর বংশ আমি শেষ করবো, এরকম ভাবে বলে। তো বললো যে তুই আমার বংশ শেষ করবি, ঠিক আছে আমি দেখছি তুই কিরকম আমার বংশ শেষ করছিস। ও কাছে যায়, আর উনি হাতে করে একটা মা তারার ফুল নিয়ে এসছে, ওই ফুলটা ওর জাস্ট কপালে ঠেকায়। প্রীতম কি করে, যে কপালে ঠেকায় ওর হাতটা এরকম ভাবে দু হাত দিয়ে ধরে, ধরে নিয়ে আর কিছু করতে পারে না, নেতিয়ে পড়ে যায়। তো ঠাকুর মশাই বলে যে দেখো এটা মানে ওর বাজে হাওয়া লেগেছে, এই ফুলটা আমি তোমাদেরকে দিচ্ছি, এই ফুলটা সবসময় ওর গায়ে কোনো না কোনো ভাবে বেঁধে রেখো, বা ওর গায়ের সাথে যাতে টাচে থাকে ফুলটা, এরকম ভাবে রেখো। আর তোমরা কিন্তু ব্যবস্থা করো কিছু, আমি কিন্তু এটা কিছু করতে পারবো না, আমি এইটুকুই করতে পারি, ওকে কিছুক্ষণের জন্য আমি একটু শান্ত করতে পারি।
তো বলে যে তাহলে আপনি বলুন আমরা কি করব, আমরা তো কোনো জান পেহচান কিছু নেই। সে ঠাকুর মশাই তখন বলে যে আমার এক মানে মানে গুরু বলবো না, যার থেকে আমি পুজো টুজো শিখেছি, যে গুরু আছেন তার এক গুরু ছিলেন। তো তিনি এইসব করতেন, মানে এই যে মানে উনি একটা তন্ত্র সাধকই ছিলেন বলতে গেলে। তো উনি এইসব তন্ত্র করতেন, আমি ওনাকে দেখেছি, কিন্তু আমি জানি না উনি এখনো বেঁচে আছেন কি। তবে হ্যাঁ, আমি একবার ওই আমার যে গুরু তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি, কন্ট্যাক্ট করে দেখতে পারি যে কোনোভাবে কোনো রকম কিছু হেল্প পাওয়া যায় কি না। তো বলছে ঠিক আছে। তো ও তখনই ফোন বার করে ওনাকে ফোন করে বলে যে, আর উনি এটাও জানতে পারেন যে যার কথা উনি বলছিলেন যে তন্ত্র সাধকের, তিনি অ্যাকচুয়ালি মারা গেছেন, তিনি অলরেডি অনেক বুড়ো ছিলেন, উনি মারা গেছেন, কিন্তু ওনার শিষ্য আছে যারা কিনা এসব কাজ করে। আচ্ছা। তো ও বলেছে এবারে শিষ্য আছে, তো ওদের কন্ট্যাক্ট কি করে পাওয়া যাবে। তো এবার সে বললো যে ঠিক আছে, আমার সাথে একজন কন্ট্যাক্টে আছে, আমি ওকে ফোন করে দেখছি, তবে আজকেই কিছু করা সম্ভব না, হ্যাঁ এরকম বলে। তো বললো যে ঠিক আছে, কিন্তু এখানে সিচুয়েশন এরকম যে মানে 2-3 দিনের মধ্যেই কিন্তু কিছু করতে হবে। হ্যাঁ আচ্ছা। তো বললো যে ঠিক আছে, আমি ওদেরকে ফোন করে জানাচ্ছি। তো যাকে ফোন করেছিলেন তিনি আবার ওই তন্ত্র সাধক যিনি ছিলেন তার শিষ্যকে ফোন করেন। তো উনি বলেন যে দেখো, এটা প্রত্যেকটা জিনিসেরই তো একটা তিথি, একটা ব্যাপার থাকে, তো আজকে না, আমরা পরশু দিন যেতে পারবো, পরশু দিন যাবো, আমার সাথে আরো 2জন যাবে, আমরা দেখবো, দেখে নিয়ে যা করণীয় আমরা করব। আর আপনাদেরকে কিছু জিনিসের লিস্ট দিয়ে রাখছি, সেই লিস্টটা আপনারা ওই জিনিসগুলো আপনারা আনিয়ে রাখবেন। তো বলে যে এই পরশু দিন ছাড়া কি কালকে কি হতে পারে না। তো বলছে না, সবকিছুর একটা টাইম আছে, সবকিছুর একটা তিথি আছে, আমি সেরকম ভাবে বিয়ে করতে পারবো না, পরশু দিন যে টাইমটা আমি বলছি সেই টাইমটাই হবে। তো বলছে ঠিক আছে। এবারে ওরা একটুখানি ভরসা পেয়েছে যে ঠিক আছে, ঠাকুর মশাই এসে ফুল তো দিয়েছে, ফুলটা কিছুটা হলেও একটু শান্ত করে রাখছে ওকে, ঠিক আছে। আর ওরা কি করেছে, ওরা ওর একটা পা ওই খাটের একটা পায়ার সাথে বেঁধে রেখেছে যাতে এদিক ওদিক না করতে। তো এরকম সময় ঠিক আছে, সেদিনটা দিনটা কাটলো, ছেলে কিছুই খায় না, ওরকম ভাবেই বসে আছে, আর রুমের কোনো জানলা খুলতে দিচ্ছে না, আলো আসলেই প্রবলেম, রুমে একদম ওখানে বসে আছে। বিকেল বেলা এবারে ওর মা বাবা যেতেও ভয় পাচ্ছে যে দেখবো যে গিয়ে কিরকম আছে ব্যাপারটা। তো ওর মা বিকেল বেলা একবার রুম খুলে ঢুকেছে, ঢুকে দেখছে যে ওখানেই ও মানে পটি করেছে, সুসু করেছে, ওখানেই বসে আছে ও, ঠিক আছে। ওকে বলে যে বাবা আয় একটুখানি পরিষ্কার হয়ে নে। হ্যাঁ, কোনো উত্তর নেই, কিচ্ছু নেই, শুধু এমন ভাবে তাকায় যেন একদম মানে খেয়ে ফেলবে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো ওর মা বলে যে, ওর বাবা বলে যে তুমি ওকে ছেড়ে দাও, কালকে তো ওনারা আসছেন, পরশুদিন তো ওনারা আসছেন, আমরা দেখবো কি করা যায়। এবারে রাত্রিবেলা আবার রাত হয়, রাত হয়ে এবারে কি হয় যে ওরা অদ্ভুত ভাবে একটা জিনিস দেখে, প্রত্যেক পাড়াতেই অনেক কুকুর টুকুর থাকে, পার্টিকুলারলি সেদিন রাত্রিবেলা ওদের বাড়ির সামনে মানে কুকুর জড়ো হয়ে চিৎকার করেই যাচ্ছে, প্রচন্ড চিৎকার করে যাচ্ছে, ওরা ভাগাচ্ছে, ভাগছে না, কিছুতেই হচ্ছে না। তখন মানে ওর বাবা বলেছে না, আমি একটু বাইরে বেরিয়ে ওদেরকে লাঠি দিয়ে একটুখানি তাড়িয়ে আসি, নালে হবে না। তো দেখছে কুকুরগুলো যেদিকে তাকিয়ে চিৎকার করছে না, সেটা হচ্ছে ওদের বাড়িরই পেছন দিকটা। হ্যাঁ, তো ওর বাবা যখন দেখে বলছে দেখি তো পেছন দিকে কি দেখছে, দেখছে সেই ছেলে ঘর থেকে বেরিয়েছে, এবারে ওর পায়ে তখনও বাঁধা, মানে ওই তোমার দড়িটা বাঁধা। হ্যাঁ, আর ওর মা কি করেছিল, ওই দড়িটার সাথে ওই ফুলটা বেঁধে রেখেছিল, কোনোভাবে ও ফুলটাকে ছাড়িয়ে ফুলটা ওই মানে ফেলে, ঘরেই ফেলে ও মানে বাড়ি থেকে বেরিয়ে, ওর মা হয়তো যখন ওই সন্ধ্যেবেলা এসেছিল হয়তো বন্ধ করেছে, ঠিকভাবে বন্ধ করেনি না কি করেছে, ও বাড়ির দরজা খুলে বেরিয়ে একটা কুকুরকে ধরে ওর গলাটা পুরো পেছন দিকে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরো পেছন দিকে ঘুরিয়ে তোছে, ওটা তো আলাদা ব্যাপার, দিয়েছে, মেরে তো দিয়েছে কুকুরটাকে। কুকুরটার গলাটা যে টুইস্ট করেছে না, কুকুরটার মুখ থেকে রক্ত পড়ছে, তো
ওই রক্তগুলো যেরকম আমরা ওই অঞ্জলিতে জল নিই না, এরকম ভাবে জল অর্পণ করি যেরকম ভাবে, ওরকম ভাবে ও রক্তগুলো নিচ্ছে। ঠিক আছে, ওর বাবা দেখে ভয় পেয়ে ওর মাকে বলছে তুমি শিগগির আসো, দেখো এখানে কি হয়েছে। তো ওর মা এসছে, এসে নিয়ে দেখে যে এই কাণ্ড। আর ততক্ষণে ওর রক্তটা এরকম ভাবে মানে ওই হাতের ইয়েতে নিয়ে এরকম ভাবে খাচ্ছে উপর দিয়ে, মানে এরকম ভাবে অঞ্জলিতে ইয়ে করে খাচ্ছে। হ্যাঁ, তো দেখেছে, দেখে নিয়ে ওর মা বলছে যে, ওর বাবা বলছে যে তোমাকে যে ফুলটা ওর সাথে রাখতে বলছিলাম তুমি কোথায় রেখেছো? বলছে আমি তো ওর ওখানে যে দড়িটা দিয়ে বেঁধেছিলাম ওই দড়িটাতেই আমি ফুলটা ভালো করে বেঁধে রেখেছি। তো বলছে তুমি এক্ষুনি ঘরে যাও, গিয়ে দেখো ওই ফুলটা আছে কিনা। ও ঘরে যায়, ওই ফুলটা খুঁজে পায় না। ঠিক আছে, খুঁজে পায় না। ওর বাবা আবার কি করে, ওর মাকে বলে যে তুমি এক্ষুনি আবার ঠাকুর ঘরে যাও, ঠাকুর ঘরে আমরা যে নর্মাল ফুল দিই ঠাকুরকে ওই ফুল নিয়ে আসো, ঠাকুরের একটা ফটো নিয়ে আসো আর ওর সামনে চল। ও সেম ওই জিনিসটা করে, ফুল আনে, ঠাকুরের ইয়ে আনে। আর ও যত ওর সামনে ফুল আর ওই ঠাকুরের ফটোটা নিয়ে আসছে না, ওর রাগ দেখাতে গিয়ে কুকুরের দেহটা ছিঁড়ে ক্ষত বিক্ষত করছে। ঠিক আছে, আর বলছে যে কাছে আসবি না, কাছে আসলে কিন্তু তোকে মেরে দেবো, একদম এরকম ভাবেই মেরে দেবো। তো কোন রকম ওরা গেছে, গিয়ে নিয়ে ওই ফটোটা মাথায় রেখেছে, ফুলটা মাথায় রেখেছে। ও এরকম ভাবে মানে হালকা একটু কাঁপুনি, কাঁপতে 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 ও আবার একটুখানি মানে শান্ত হয়েছে, কিন্তু তখনও কিন্তু ওর মধ্যে তেজ আছে। ওর বাবা কোন রকমে ওর হাতে এক পা দিয়ে, নিজের পা দিয়ে মেরে ওই কুকুরের যাও ছিল ওটা মানে যেটাও বেঁচে ছিল দেহর, ওটা ফেলে ওকে কোন রকমে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে আর বলেছে তুমি ঘরে, তুমি জানি না তুমি কি ছিটকিনি মেরেছিলে, ছিটকিনি মারো, তালা দাও, আর ঘরের একদম যে যে দরজাটা আছে দরজাটার মুখে তুমি ঠাকুরের ফটো আর ঠাকুরের ফুল রাখো। ওরকম ভাবে রেখে দিয়েছিল। এবার রেখে দিয়ে তারপরের দিন হয়, তারপরের দিন ওরা আবার একবার ফোন করে যে আপনারা আসছেন তো? তো বলছে আমরা তো আসছি, কিন্তু আপনি কিন্তু মনে রাখবেন যে আপনাকে যে জিনিসগুলো দিয়েছে ওগুলো কিন্তু আপনি এনে রাখবেন, নাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। তো বলছে হ্যাঁ এনে রাখবো। সেদিনকে বিকেল বেলা ওর বাবা যায় জিনিসপত্র কিনতে। এবারে যে জিনিসগুলো দিয়েছিল সেটা সাধারণ যে দশকর্মা ভান্ডার যেরকম থাকে ওখানে গিয়ে পেয়ে যায়। আর কিছু কিছু জিনিস যেগুলো মানে খুবই রেয়ার পাওয়া, যেগুলো এই সব জিনিসে লাগে, সেটা ওরাই নিয়ে আসবে বলেছিল। তো বলছে ঠিক আছে। ওর বাবা বেরাতে যায়, তো ওর বাবা শোনে যে ওই রুমটা থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে হাসির আওয়াজ আসছে। হ্যাঁ, হাসতে হাসতে বলছে যে বেরাচ্ছিস, যা বুঝতে পারবি, জাস্ট এইটুকু বল। হ্যাঁ, তোর মা বলে যে দেখো তুমি বেরাচ্ছ তো সাবধানে বেরাও। তখনও কিন্তু অন্ধকার টন্ধকার হয়নি, বিকেল বেলা। ও বাবা বেরিয়েছে, বলছে হ্যাঁ ঠিক আছে চিন্তা করো না। ওর বাবা ঠাকুর প্রণাম টনাম করে বেরিয়েছে। বেরিয়ে গিয়ে বাজারে গেছে। ওর বাবার সাথে হঠাৎ একটা বাইকের অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, বাইকের অ্যাক্সিডেন্ট এরকম হয় কমের উপর দিয়ে যায়, কোনো হাত ফাত ভাঙেনি, কিছু হয়নি। কোমরে চোট পেয়েছিলেন উনি, আর মানে হাত পা ছড়ে গেছিল পড়ে। তো কোন রকমে ও জিনিসপত্র কিন্তু ও নিয়ে তারপরে এসছে। এসে নিয়ে ওর ওর বউকে আর দুজনে কাঁদছে আর কেঁদে বসেছে আর একটা রাত কাটাও, তারপরে নিশ্চয়ই কোনো হিললে হবে, ঠাকুর থাকে নিশ্চয়ই কিছু হবে। কোন রকম ওই রাতটা কাটায়। সেই রাতে আর সেরকম কিছু হয়নি, কিন্তু হ্যাঁ ওই মাঝে মধ্যে ওই গোঙানির আওয়াজ ভেতর থেকে, মাঝে মধ্যে এরকম ফ্যাস ফ্যাসে গলাতে হাসির আওয়াজ এরকম ভাবে আসতে থাকে। সকাল হয়েছে, ওনারা টাইম দিয়েছিলেন দুপুরবেলা ওই 3টে এরকম। ঠিক আছে, এই টাইমটা দেওয়ার একটা কারণও আছে, কেননা তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে রাত 3টেটাকে ডেভিল আওয়ার্স বলে। একটা মানে ওই টাইমে নাকি নেগেটিভ স্পিরিটরা হ্যাঁ অ্যাক্টিভ হয়, প্লাস ওদের শক্তি বৃদ্ধি হয় একটুখানি। কিন্তু ঠিক তার অপোজিটটা দিনের বেলা 3টেটা কিন্তু ঠিক আলাদা, মানে ওটা হচ্ছে আবার একটা মানে ভালো টাইম আর কি, এরকম একটা বলে লোকে। তো ওরা ওরকম টাইম দিয়েছিল, ওরা এসেছে। তো এসে নিয়ে যিনি মানে মেন পুজোটা করবেন, যিনি মানে মেন জিনিসটা করবেন, তিনি ঘরে ঢুকতে ঢুকতে বলেছে যে এখানে তো মানে খারাপ কিছু আছে। হ্যাঁ,
কোনো খারাপ মানে অপবিত্র কিছু আছে। তো বলছে যে আপনি প্লিজ আসুন, এসে দেখুন আমার ছেলেটার কি অবস্থা। এমন সময় ওর ঘরে তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। ওই যে ঘরটার মধ্যে বন্ধ ছিল না, মানে বুঝতে পারা যাচ্ছে যে ভেতরে যত আসবাবপত্র ছিল ওইগুলোকে সরানো হচ্ছে, ওগুলোকে পেটানো হচ্ছে না কি হচ্ছে কেউ তো দেখতে পাচ্ছে না ভেতরে। মোটামুটি প্রচন্ড মানে জোরে জোরে আওয়াজ, ঠিক আছে। আর যখন উনি কিনা ওই দরজার সামনে পৌঁছন, বলছে যে আসবি না, একদম আসবি না, কিন্তু শেষ করে রেখে দেবো। হ্যাঁ, তোর মা বলে যে গুরুজি দরজাটা খুলবো? তো বলছে যে আপনি ঠাকুরের ফটোটা সরান, ওরা তো ঠাকুরের ফটো রেখেছিল, তো ঠাকুরের ফটোটা সরান, দরজাটা খুলুন, তারপরে আমি বুঝে নিচ্ছি। তো দরজা খুলেছে, খুলে নিয়ে ওকে জিজ্ঞেস করছে গিয়ে যে তুই কে? গুরুজি ঢুকেছে, ঢুকে দেখছে যে মানে বাজে অবস্থা ঘরের, মানে ওখানে সুসু পটি করে রেখে, মানে ছেলেটার চেহারা জঘন্য অবস্থা। হ্যাঁ, মানে চোখের কোলে কালি পড়ে গেছে, হাতের নখ থেকে রক্ত বেরিয়ে পুরো একদম মানে শুকিয়ে গেছে, মুখের সাইডে সাইডে রক্ত, ঘরের খাট পাল্টে দিয়েছে, মানে মানে একটা মনে হচ্ছে একটা ছোটখাটো ঝড় চলে গেছে ঘরটার উপর। তো ও সাইডে বসে আছে, আর ওকে ঢুকে জিজ্ঞেস করেছে যে তোর নাম কি? হ্যাঁ, তো বলছে যে বলবো না। তো বলছে যে তুই কোথা থেকে এসছিস? তো কিছুতেই বলবে না। এবারে এরকম অনেক স্পিরিটস হয় যারা খুব ঠেটা হয়, এই হচ্ছে ওরকম একটা স্পিরিট, কিছুতেই বলবে না। তো গুরুদেব কি করেছে, একটা মন্ত্র জপ করতে শুরু করেছে নিজের মধ্যে। তো ও না এমন ভাবে মানে রিয়াক্ট করতে শুরু করে, যেন ওর গায়ে যেন সেই গরম তেল ঢেলে দিচ্ছে। হ্যাঁ, ওরকম ভাবে বলছে তুই বলবি কিনা কোথার থেকে এসছিস, আর একে কেন ধরেছিস, একে বল আগে। তো বলছে আমি ধরেছি? আমি তো ধরিনি, ও তো নিজে আমাকে বললো যে চ। এইখানে হচ্ছে টুইস্টটা। তোমার মনে আছে ও যখন ওখানে দেখেছিল লাশটা, দেখে নিও কি বললো, চল পালাই। হ্যাঁ, ঠিক আছে। এই যে কথাটা, এই কথাটার সাথে যে স্পিরিটটা ওর উপরে যে এসছে, সেটা কিন্তু সেই টাইম থেকেই এসছে, আর এই কথাটা শুনেই এসছে। মানে স্পিরিটটা অ্যাটলিস্ট তাই বলছে ভেতরে। বলছে ও তো নিজে আমাকে ডেকেছে, আমি তো ওকে কিছু বলিনি, ও ওখানে গেছে কেন? ও তো নিজে আমাকে ডেকে এনেছে, আমি তো ওকে এবার ছাড়বো না, আমি তো ওকে নিয়ে যাব। তো বলছে যে, তো ও তখন বলছে যে ও তোকে বলেনি, ঠিক আছে, তোকে বলেনি, তোকে এটা বুঝতে হবে। আর ও ইচ্ছা করে ওখানে যায়নি, ও এই কারণের জন্য গেছিল। আর তোর কি চাই, তোর মুক্তি চাই, তোকে মুক্তি আমি দেবো। হ্যাঁ, তো বলছে যে না, আমি তো ওকে ছাড়বো না, আমি কিছুতেই ওকে ছাড়বো না, আম, আমি ওকে নিয়েই যাব, নাহলে ওকে এখানেই শেষ করে দেবো এখন, এরকম ভাবে। তো বলছে যে ঠিক আছে, তাহলে তুই এরকম ভাবে মানবি না। মেনে নিয়ে ওনাদের অনেক যে জিনিসপত্র এনেছিল ওটা নিয়ে ওনারা বলে যে ওকে ঘরেই থাকতে দাও, ঘরের দরজা বন্ধ করে দাও, আমরা একটা হোম করব। তো হোমের সব জিনিসপত্র ওনারা আগেই আনিয়ে রেখেছিলেন বাবাকে দিয়ে। তো হোম করতে শুরু করে। তো মানে হোম করতে শুরু করার সাথে সাথে মনে হচ্ছে যেন মানে বিশাল কিছু একটা চলছে ঘরে, মানে ঘরের থেকে ঘরের মধ্যে হাওয়া একটু বেশি বেড়ে গেছে, ঘরের টেম্পারেচার একটু কমে গেছে। হ্যাঁ, এরকম ভাবে অনেক কিছু হতে দেয়, কিন্তু ওরা কোনো রকম কোনো গা করে না। ওরা বলে যে না, যখন শুরু করেছি করব। আর ওনার সাথে ওনার দুজন হেল্পার থাকে। তো ওনারা শুরু করেন হোমটা। হোমটা করে একটা টাইমের পর বলে যে আপনি, ওর বাবাকে বলে যে আপনি যান, আর ওর একটা হেল্পার আছে, ওকে বলে যে তুই যা, গিয়ে ওকে ধরে এখানে নিয়ে আয়। ঠিক আছে। তো ওর বাবা আর ওরা যায়। তখন ও মানে পুরো হিংস্র ইয়েতে আছে। তো বলে যে তোরা যা, গিয়ে এই যে এই জিনিসটা আমি দিচ্ছি, একটা লাল কাপড়ে পুটলিতে মুড়ে কিছু একটা দেয়। বলছে যে এটা যেই ওর মাথায় থাকাবি, ও শান্ত হবে, ওকে এখানে নিয়ে আয়। ওখানে থেকে ওরা নিয়ে আসে, নিয়ে এসে ওকে একটা এরকম একটা একটা গোল করে একটা কিছু সাদা ইয়ে দিয়ে, সাদা কিছু একটা গুঁড়ো দিয়ে, চকের গুঁড়োর মতো দেখতে, কিন্তু ওরকম দিয়ে একটা কিছু একটা গন্ডি কেটে ওটা ওকে ওর উপরে বসায়। বসিয়ে ওর উপরে অনেক সর্ষে, তারপরে আরো কি কি সব ওকে দেয় মন্ত্র, সবকটাই মন্ত্রপুত। উনি তখন থেকে মন্ত্র বলেই যাচ্ছেন, আর এদিকে ঘরে মানে তছনছ চলছে আর কি। ঘরে এদিক থেকে হাওয়া দিচ্ছে, হ্যাঁ, ওদিক থেকে মানে ছেলেটা ওই ফ্যাস ফ্যাসে গলায় বলছে, ইয়ে করছে। তো বলছে যে তুই যদি
একে ছেড়ে দিস, তাহলে আমি তোকে বলছি যে আমি তোর কোনো ক্ষতি করব না, আর যদি না ছাড়িস তাহলে তোর এমন অবস্থা করব যে তুই কিন্তু আর জীবনে মুক্তি পাবি না। হ্যাঁ, আবার সেম কথা বলে যে আমি তো ওকে ডাকিনি, ও আমাকে ডেকে, আমি ওকে নিয়ে যাব। হ্যাঁ, তো তখন বলে যে ঠিক আছে, ওর ভুল হয়ে গেছে, তুই এখন একে ছাড়লে আমি তোকে বলছি তোকে আমি মুক্তি দেবো। হ্যাঁ, তো তখন অনেক করার পর রাজি হয়ে বলে যে তুই যে চলে যাবি সেটার প্রমাণ কি? তো বলে যে আমি মিথ্যে কথা বলি না। হ্যাঁ, তো বলে যে আচ্ছা, চলে যাওয়ার আগে তুই আমাকে বল যে তুই কে ছিলিস। তখন ও নিজের নাম তো বলে না, কিন্তু বলে যে আমার ঘরে প্রচন্ড অশান্তি হয়েছিল, আমার স্বামী আমাকে মারতো, আমি এসে ওই বাড়িটাতে সুইসাইড করেছি। ঠিক আছে, আর আমি ওখানেই ছিলাম, আমি কাউকে ডিস্টার্বও করিনি, কিচ্ছু করিনি, আমি ওখানেই ছিলাম, কিন্তু এই ছেলেটি এসে আমাকে ডিস্টার্ব করেছে আর আমার পা ওর মাথায় লেগেছে। তো তখন বলে যে তুই এখন চলে যা, আর যাওয়ার আগে আমাকে প্রমাণ দিয়ে যায় যে তুই চলে গেছিস, তুই কি করবি। তখন ও বলে একটা কোনায় ওদের সেই দেখবে ওই মাটির যে হাঁড়ি ছোট রাখা থাকে না, ওরকম একটা হাঁড়ি রাখা ছিল। তো বলছে যে ওই হাঁড়িটা আমাকে এনে দে। বলছে কেন, কি করবি? বলছে এই হাঁড়িটা আমি মুখে করে নিয়ে ঘরের যে মেন এন্ট্রেন্স আছে ওটা অব্দি যাবো, গিয়ে নিয়ে যখন এই হাঁড়িটা পড়ে যাবে তখন জেনে নিস যে আমি চলে গেছি। ঠিক আছে, তো তখন বলে যে ঠিক আছে নিয়ে আয়। তো ওকে যে ওই গন্ডিটা কেটে দিচ্ছে, ও তো বেরোতে পারবে না ওখান থেকে, মানে ও বেরাতেই পারবে না ওখান থেকে। তো ওকে ওর যে হেল্পার আছে, যিনি গুরুজি, তার যে হেল্পার, তাকে বলেছে যে তুই ওই হাঁড়িটা এনে ওকে দেয়। গুরুজি মন্ত্র পড়ে ওই গন্ডিটাতে কিছু একটা আঙ্গুল দিয়ে কিছু একটা করেন, যেটার মানে এটা বোঝা যাচ্ছে যে মানে উনি ওইটাকে মানে পাওয়ারলেস করলেন আর কি, মানে ওই পাওয়ারটা এখনো গন্ডি থেকে বেরোতে পারে। তো বলে যে যা, এখনই বেরিয়ে যা, আর যাতে এই বাড়ির ত্রিসীমানায় তোকে না দেখি। তো বলছে যে ঠিক আছে। তো ওই যে বেরানোর যে ব্যাপারটা, ওইটাও একটা বিশাল মানে খুব গায়ে কাটা দেওয়ার ব্যাপার। ও কিরকম ভাবে বেরিয়েছিল, এরকম ভাবে মুখে করে কলসিটা নিয়েছে, খালি কলসি, জল নেই, মুখে করে কলসিটা নিয়েছে, দাঁতে দাবিয়েছে কলসিটাকে, আর হামাগুড়ি দিয়ে 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 গেছে। মানে ওই যে হামা দেওয়াটা, ওটা একটা মানে ভাবতে পারছে একটা অত বড় মানে মানুষ ওরকম হামা দিয়ে দিয়ে একটা কলসি দিয়ে মুখে নিয়ে যাচ্ছে, গিয়ে ওখানে ফটাস করে কলসিটা পড়লো, সাথে সাথে ছেলেটাও পড়ে গেল আর অজ্ঞান ওখানে। হ্যাঁ, মাথাটা হালকা কেটে গেল, ওখানে অজ্ঞান আর কি, ওই যে যেখানে কলসিটা পড়লো ওখানেই ও পড়ে আছে। তো গুরুজি বলে যে আমার মনে হয় ও চলে গেছে, তবে আমি তাও একবার মানে একটা জিনিস টেস্ট করে দেখতে চাই। তো এরকম সব মানে এরকম আমি অনেক জায়গায় শুনেওছি, আর এই জায়গাটাও আরো একবার শুনলাম যে যারা এরকম পজেসড হয়ে যায় না, তাদের পজেশন নামানোর পর ওদেরকে কবচ দেওয়া হয় একটা, আর সেই কবচ জেনারেলি হয় ওই নরসিংহদেবের কবচ। তো উনি ওই কবচটা প্রিপেয়ার করে এনেছিলেন আগে, কারণ ওই কবচটা প্রিপেয়ার করতে কত মানে অনেক ব্যাপার লাগে, অনেক জব লাগে, কত লাখ বার জব লাগে, অনেক কিছু ব্যাপার হয়। তো উনি প্রিপেয়ার করে এনেছেন, বলছে এই কবচটা আমি ওর হাতে বেঁধে দেওয়ার পর, মানে ওর মানে কনসিয়াসনেস আসার পর যখন ও ভাঙবে, তখন আমি ওর হাতে যদি বাঁধি আর ও যদি এক জায়গায় ঠিকঠাক স্থির থাকে, তাহলে বুঝবি যে ও চলে গেছে, আর যদি না বাজে তাহলে আমাদেরকে অন্য উপায় দেখতে হবে। তো মোটামুটি ওই আধ ঘন্টা পর ও উঠে নিয়ে যে ওর যে চাউনিটা আছে না, ওই চাউনিটা আবার চেঞ্জ হয়ে যায়। ও বুঝতে পারে যে কি ব্যাপার, বলে যে মা আমার সারা গা হাত পায়ে খুব ব্যথা করছে, কি হয়েছে, এরকম ভাবে বলে। তো ও বলে যে গুরুজি যায়, বলে যে কিছু হয়নি বাবা, তোর একটা খারাপ হাওয়া লেগেছিল, তুই আয়, এই তাবিজটা বাঁধ হাতে। তো তাবিজটা বাঁধে, কিচ্ছু হয় না। হ্যাঁ, তো তখন ওনারা মানে সিওরিটি পান যে হ্যাঁ যেও ছিল ভেতরে সে চলে গেছে। তো ওটা বলে নিয়ে ওকে বলে কিছু মন্ত্র দেয় জপ করার জন্য। ওর মা বাবাকে বলে যে অ্যাটলিস্ট মানে নেক্সট 1 বছর বা 6 মাস 1 বছর ওকে একটু চোখে চোখে রাখবেন, কোনো শ্রাদ্ধ বাড়ি
বা কোনো হসপিটাল বা কোনো শ্মশান ঘাট এইসব জায়গায় যেতে দেবেন না। আর রাত্রিবেলা একা ছাড়বেন না, ঠিক আছে? ও যদি টিউশন থেকে আসে তো আপনি ট্রাই করবেন যাতে ওর সাথে ওকে গিয়ে পিক করে নিয়ে আসার ব্যাপার, কিন্তু এইগুলো করবেন না। আর এই মন্ত্রটা ওকে রোজ জপ করতে বলবেন। তো এইভাবে মানে ও কবচটা পড়িয়ে তারপরে ওনারা চলে যান। চলে যাওয়ার পর ছেলেটা ধীরে ধীরে মানে ডাক্তার দেখানো হয় ফার্স্টে, মানে বডিতে তো প্রচুর ইনজুরি, নখ থেকে শুরু করে সব। তো ওই জায়গাগুলো ধীরে ধীরে হিল হয়, ঠিকঠাক হয়, কিন্তু তারপর থেকে ছেলেটা একদম মানে এখন একটা নর্মাল লাইফ লিড করছে আর কি। তো ওনাকে বলে দেওয়া হয়েছিল যে কোনো একটা ডিউরেশন দেওয়া হয়েছিল যে 2 বছর না 3 বছর পর এই নৃসিংহদেবের কবচটা খুলে যাতে গঙ্গায় ভাসিয়ে আসে। তো ও সেটা করেছিল। করে নেওয়ার পর ও বলে যে আমাকে যে মন্ত্রটা দিয়েছিল আমি সেটা এখনো মানে জপ করি, ওই প্রীতম বলে ছেলেটা। তো ওই যে সেই যে প্রথমবার যে ও যখন ওইখানে ঢুকলো, ঢুকে নেওয়ার পর সেই ও যে হোঁচট খেলো ওই যে টুলটাতে, ওই টুলটার উপরেই অ্যাকচুয়ালি চেপে ও সুইসাইডটা করেছিল। হ্যাঁ, মানে ওই যে টুলটা দিয়ে উঠে সুইসাইড করে দিয়ে তারপরে ও টুলটা মানে পাটা যেরকম ছটফটায় আর কি, হাসি হলে তো পা গুলো ইয়ে হয়, তো ওটাতে হয়তো কোনোভাবে টুলটা পড়ে গেছিল, যার জন্য যে সময় ও টুলটা দেখেছে যদি সেই সময় ও মানে লাইটটা জ্বালিয়ে দেখতে পারতো তাহলে হয়তো এই জিনিসটা ওর সাথে হতো না। তো এইটা মানে এটা করার পর এখন ও সবই ঠিকঠাক আছে। আর এই মানে এই ঘটনাটা আমি পেয়েছি কিছুদিন আগেই, মানে আগের সপ্তাহে হয়তো আমি ঘটনাটা পেয়েছি, বন্ধুটার সাথে কথা বলতে বলতে আমি এটা জানতে পারলাম। তো এইটা ছিল মোটামুটি আজকের ঘটনাটা। মানে খুব একটা রোমহর্ষক ঘটনা বলা চলে। হ্যাঁ, মানে খুবই একটা, আর খুবই মানে মানে এটা কেউ বুঝতেও পারবে না যে কোথায় কোন ফাঁকা জায়গায় গিয়ে কি বলে ফেললে কি কি হতে পারে। যে ওই স্পিরিটটা যে বারবার বলছিল যে ও আমাকে ডেকেছে, আমি বলিনি, হ্যাঁ আমি কিছু করিনি, এটা একটা ব্যাপার আর কি। মানে কোন জায়গায় কি বলতে হয় সেটাও খুব মানে মেপে বলতে হয় আর কি, গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো এইটা ওদের তো চ্যালেঞ্জ করা কোনোভাবে উচিত না। হ্যাঁ, মানে ধরে না ওই এরকম খালি এরকম ডাকার বা এরকম বিষয় না, কোনো কিছু বলার বিষয় না। অনেকে বলে না যে আমি ভূতে বিশ্বাস করি না, আসুক আমার চোখের সামনে আমি দেখে নেবো, মানে এইভাবে চ্যালেঞ্জ করাটা উচিত না, আমি এটাই একদমই একদমই চ্যালেঞ্জ করা উচিত না। আর আরেকটা জিনিস জানো তো, একটা ছোট্ট জিনিস আমি মিস করে গেছি। এইটাই জিনিসটা হওয়ার পর যখন ওর বাবা আবার ওই সেম জায়গাটায় যায়, গিয়ে নিয়ে ওই দোকানের লোকগুলো যে দোকানে এসে অজ্ঞান হয়ে পড়েছিল ওদেরকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার না ব্যাপার, তখন বলে ও যে ওই মহিলাটা নাকি ওখানে মানে জবে লাস্টটা ডিসকভার হয়েছে তার আগের দিন সন্ধ্যেবেলা থেকে ওই মহিলাটা মিসিং, ঠিক আছে? আর ওর ঘর থেকে এসে নাকি নিয়ারেস্ট থানাতে রিপোর্টও করেছিল, কিন্তু যেহেতু 24 ঘন্টা হয়নি ওই জন্য তো 24 ঘন্টা না হলে মিসিং ডায়েরি নেবে না, তো ওই জন্য ওরা নেয়নি। কিন্তু ও এসে আর ঝুলে গেছিল, আর তারপরে পুলিশ লাস্টে জানতে পেরেছিল নাকি ওর উপরে মানে খুবই অত্যাচার করা হতো আর কি। ইভেন এটাও বলা হয়েছিল যে মানে ওর গায়ে মানে যখন পোস্টমর্টম তো হবে, যেহেতু অপঘাতে মৃত্যু, পোস্টমর্টমের সময় ওর গায়ে অনেক এরকম দাগ পেয়েছে, মানে যেটাকে আমরা হাউস হোল্ড অ্যাবিউজ বলে থাকি আর কি। তো ওইসব জিনিসে অনেক দাগ পেয়েছে, হাতে কাটা দাগ, মানে পিঠের সাইডে মারার দাগ, এইসব পেয়েছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা তুমি বললে এখনই যে এই যে চ্যালেঞ্জ করাটা উচিত না, এটা এটা একটা ব্যাপার আছে যে যেমন তো সবার যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট থাকে না, যে আমরা আমাদের যে গ্রহ নক্ষত্রের পজিশন বলে, তো ওই অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে না অ্যাস্ট্রোলজার যারা তারা কিন্তু বুঝতে পারে যে তোমার সাথে কোনো স্পিরিটের দেখা তো আমি ঠিক বলবো না, কিন্তু এনকাউন্টার হওয়া সম্ভব কিনা এটা কিন্তু বলা যায়। অ্যাস্ট্রোলজির চার্টে গ্রহর একটা কিছু পার্টিকুলার পজিশন থাকে যেটা যার চার্টে পড়লে বোঝা যায় যে এর সাথে স্পিরিট এনকাউন্টার হওয়ার চান্সেস আছে। এটা এই জন্যই বললাম কেননা প্রথম কথা তো অনেক লোক যেটা তুমি বললে এরকম করে যে আমি আজকে ভূত দেখতে যাব, দেখি কত ভূত আছে,
তো এরকম ভাবে ভূত দেখা যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সত্যি কেউ চায় ভূত দেখতে, আগে অ্যাস্ট্রোলজি চার্টটা করতে। আর ওই ছেলেটার আফটার এইসব জিনিসের ওর বাবা একবার একটা অ্যাস্ট্রোলজারের কাছে যায়, খুব নাম করা অ্যাস্ট্রোলজার, আর ওকে গিয়ে দেখায়, ঠিক আছে? তো ওর হাত দেখে আর যে প্রেডিকশন ও করে নিয়ে ও জাস্ট বলে যে তোমার সাথে তো কোনো প্রেতাত্মার এনকাউন্টার হওয়ার কথা, বা হয়তো হয়ে গেছে, এই কথাটা বল। তো এই কথাটা ও শুনে, কেননা ওরা কিন্তু আগে এগুলো কিছুই বলেনি যে এই জিনিসটা হয়েছিল বা কিছু, ওরা জাস্ট গিয়ে বলেছিল যে মানে পাস্ট টাইম আমাদের জন্য একটু খারাপ চলেছে, তো আপনি একটু দেখুন যদি কোনো রেমেডি দিতে পারেন। তো তখন বলছিল যে এটা তো হওয়ার কথা, আর এটা হয়তো হয়েছে, আমি ঠিক জানি না হবে না হয়েছে, কিন্তু তোমার চার্টে এটা আছে। তো এইভাবেও মানে একটা পাওয়া গেছিল ওর থেকে, যে হ্যাঁ ওর হওয়ার কথা ছিল আর হয়তো হয়েছে। তো এই ছিল আজকের নতুন একটা ঘটনা, আজকের একটি এক্সক্লুসিভ পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে ছিল ময়ূকবাবু। ময়ূকবাবু বরাবরই খুব দারুণ ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করে, যেগুলো তোমরা আগেও শুনতে বেশ পছন্দ করো। যাই হোক, তোমরা আশা করছি লাইক, কমেন্ট আর শেয়ার করেই দিয়েছো। এখনও যারা ভাবছো ঘটনা শেয়ার করা যাবে কি না, তাদের বলবো অবশ্যই শেয়ার করে দাও, যাতে আমাদের এই পরিবার আরও অনেক বড় হয়ে ওঠে। আশা করছি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো, আমাদের এই পরিবারকে আরও বড় করার জন্য সাবস্ক্রাইব করে নিয়েছো। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।